নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, কলকাতা বেতার কেন্দ্র কবে চালু হয়? কলকাতায় বেতার কেন্দ্র কবে চালু হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, 1927 সালে কলকাতায় বেতার কেন্দ্র চালু হয়। 1957 সালে এর নাম পরিবর্তন করে আকাশবাণী করা হয়। এবার আমরা কলকাতা রিলেটেড কিছু উল্লেখযোগ্য তথ্য জেনে নেব। প্রথমে কি রয়েছে দেখো, কলকাতা জেলার আয়তন কত বর্গমিটার? 206 বর্গ কিমি প্রায়। কলকাতার অবস্থান কি? 22°30' উত্তর অক্ষাংশে এবং 88°30' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত আমাদের এই কলকাতা। কলকাতা জেলার সাক্ষরতার হার কত শতাংশ? 87.14%। কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেছিলেন কে? জব চার্নক কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতার জন্ম কত সালে হয়? 1690 খ্রিস্টাব্দের 24শে আগস্ট কলকাতার জন্ম হয়। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে কলকাতা অবস্থিত। কলকাতা জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে কবে? 1947 সালে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1876 সালে। কোন সালে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনতে রূপান্তরিত করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে 2001 সালে। কলকাতায় মোট কটি বিশ্ববিদ্যালয় আছে? কলকাতায় মোট 11টি বিশ্ববিদ্যালয় আছে। কলকাতার নিউ মার্কেটের আগের নাম কি ছিল? কলকাতার নিউ মার্কেটের আগের নাম ছিল স্টুয়ার্ড হগ মার্কেট। কলকাতার সবচেয়ে পুরনো সৌধ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে টাউন হল, 1804 সালে যেটি তৈরি হয়েছিল। কলকাতার সবচেয়ে পুরনো গির্জা কোনটি? কলকাতার সবচেয়ে পুরানো গির্জা হচ্ছে সেন্ট চার্চ, যেটি 1716 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দের 20শে জানুয়ারি। কলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে করা হয়েছিল? কলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে করা হয়েছিল? স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিতে করা হয়েছিল। এটি কত সালে স্থাপিত হয়েছিল? 1815 সালে। কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়? 1862 সালের 1 জুলাই। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1857 সালের 28শে জানুয়ারি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলডিল বা কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। কলকাতার দীর্ঘতম রাস্তা কোনটি? কলকাতার দীর্ঘতম রাস্তা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু রোড। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কবে চালু হয়? 1843 সালের 28শে ফেব্রুয়ারি। কলকাতায় কবে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়? 1873 সালে। কলকাতায় ইলেকট্রিক ট্রাম কবে চালু হয়? 1902 সালে। কোন সালে প্রথম কলকাতা মেট্রো রেল চালু হয়? 1984 সালের 24শে অক্টোবর। কলকাতার ইডেন গার্ডেনের প্রাচীন নাম কি ছিল? কলকাতার ইডেন গার্ডেনের প্রাচীন নাম ছিল আকল্যান্ড সার্কাস। কি ছিল? আকল্যান্ড সার্কাস। অ্যান্ডারসন হাউসের বর্তমান নাম কি? ভবানী ভবন। তাহলে অ্যান্ডারসন হাউসের বর্তমান নাম কি? ভবানী ভবন। কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই 3 গ্রামের তৎকালীন মালিক কে ছিলেন? বরিশার জমিদার সার্বন রায় চৌধুরী। আকাশবাণী ভবনের নামকরণ কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় বেতার কেন্দ্র কবে চালু হয়? 1927 সালে। কলকাতা ন্যাশনাল লাইব্রেরির আগে কি নাম ছিল? ইম্পেরিয়াল লাইব্রেরি। কলকাতার নাম পাল্টে আলীনগর করেন কে? নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম পাল্টে আলীনগর করেন। কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গ্যাজেট, যেটি 1780 সালে প্রকাশিত হয়েছিল। কলকাতা কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল? 1772 সাল থেকে 1911 সালের 31শে মার্চ পর্যন্ত। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে প্রতিষ্ঠিত হয়। উল্লাসনগরী বা সিটি অফ জয় নামে পরিচিত কোন শহর? কলকাতা। কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন কে?
রবার্ট ক্লাইভ। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন কে? প্রথম বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন কে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অজাতশত্রু। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। এইবার আমরা দেখে নেব বিভিন্ন বৌদ্ধ সম্মেলন এবং তার সময়কাল এবং কার সময়কালে হয়েছিল। প্রথমে কি রয়েছে দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? রাজগৃহে। কার সময়কালে হয়েছিল? অজাতশত্রুর সময়কালে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? 383 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? বৈশালীতে। আর এই সম্মেলনের সভাপতি কে ছিলেন? সাবাকামী। কার রাজত্বকালে হয়েছিল? কালাশোকের রাজত্বকালে হয়েছিল। তারপর দেখো, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। সভাপতি কে ছিলেন? উপগুপ্ত। কার সময়কালে হয়েছিল? সম্রাট অশোকের সময়কালে হয়েছিল। তারপর চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? 72 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? কাশ্মীর মতান্তরে জলন্ধর। সভাপতি কে ছিলেন? বসুমিত্র। কার সময়কালে হয়েছিল? কনিষ্কের সময়কালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সিদ্রাপং বা সিদ্রাপং হচ্ছে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র। সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটি দার্জিলিংয়ে অবস্থিত। ভারতের সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপন্ন হয় অন্ধ্রপ্রদেশে। জলবিদ্যুৎ উৎপাদন ও বন্টনের দায়িত্বে রয়েছে এনএইচপিসি, যা 1974-এ প্রতিষ্ঠিত হয়। এবার আমরা দেখে নেব বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত। কি রয়েছে প্রথমে? পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র, এটা দামোদর নদের ওপর ঝাড়খণ্ডে অবস্থিত। ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র ময়ূরাক্ষী নদীর ওপর ঝাড়খণ্ডে অবস্থিত। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তি নদীর ওপর গুজরাটে অবস্থিত। রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র রিহান্দ নদীর ওপর উত্তরপ্রদেশে অবস্থিত। তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী নদীর ওপর উত্তরাখণ্ডে অবস্থিত। রংটং জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচল প্রদেশে অবস্থিত। শরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র শরাবতী নদীর ওপর কর্ণাটকে অবস্থিত। হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদী নদীর ওপর উড়িষ্যায় অবস্থিত। ইডুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়ার নদীর ওপর কেরলে অবস্থিত। শ্রী সাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর ওপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর ওপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী নদীর ওপর কর্ণাটকে অবস্থিত। কাদানা জলবিদ্যুৎ কেন্দ্র মাহি নদীর ওপর গুজরাটে অবস্থিত। যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র যমুনা নদীর ওপর উত্তরপ্রদেশে অবস্থিত। কুন্দা জলবিদ্যুৎ কেন্দ্র কুন্দ নদীর ওপর তামিলনাড়ুতে অবস্থিত। মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর? কাবেরী নদীর ওপর তামিলনাড়ুতে অবস্থিত। জহর সাগর জলবিদ্যুৎ কেন্দ্র চম্বল নদীর ওপর রাজস্থানে অবস্থিত। সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা নদীর ওপর গুজরাটে অবস্থিত। ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা নদীর ওপর, এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর? সুবর্ণরেখা নদীর ওপর, এটি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। মাছকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র, এটি মাছকুন্দ নদীর ওপর কোথায় অবস্থিত? এটি কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আইএসআই কোন দেশের গুপ্তচর সংস্থা? আইএসআই কোন দেশের গুপ্তচর সংস্থা? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই নামে পরিচিত। এবার আমরা দেখে নেব বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা কী নামে পরিচিত।
ভারতের গুপ্তচর সংস্থার নাম কি? র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। চীনের গুপ্তচর সংস্থার নাম কি? এমএসএস অর্থাৎ মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। বাংলাদেশ এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইনফরমেশন। আফগানিস্তান এনডিএস ন্যাশনাল ডিরেক্টরেট বা ডাইরেক্টরেট অফ সিকিউরিটি। শ্রীলঙ্কার এসআইএস অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস। সৌদি আরবের গুপ্তচর সংস্থার নাম কি? জিআইপি অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স প্রেসিডেন্সি। রাশিয়ার গুপ্তচর সংস্থার নাম কি? এফএসবি অর্থাৎ ফেডারেল সিকিউরিটি সার্ভিস। আমেরিকার গুপ্তচর সংস্থার নাম কি? সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সিল্ক রুট বা রেশম পথ কে চালু করেছিল? বিখ্যাত সিল্ক রুট বা রেশম পথ কে চালু করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কুষাণ সম্রাট কনিষ্ক সিল্ক রুট বা রেশম পথ চালু করেছিলেন। রাজা কনিষ্ক ভারতীয়দের জন্য রেশম পথ চালু করেছিলেন। কনিষ্ক ভারতীয়দের জন্য বিখ্যাত রেশম পথ চালু করেছিলেন। রেশম পথ প্রতিষ্ঠিত হয়েছিল চীনের হান রাজবংশের শাসনামলে। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন ম্যাসিডনের প্রাচীন গ্রিক রাজ্যের একজন রাজা। তিনি পারস্য সাম্রাজ্যকে উৎখাত করেছিলেন। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। তারপর সিন্ধু নদী পার হয়ে তিনি তক্ষশিলার দিকে অগ্রসর হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কে রক্তের গ্রুপ আবিষ্কার করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। রক্তের এবিও গ্রুপিং 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছিলেন। এ এবং বি নামক আরবিসিগুলিতে অর্থাৎ রেড ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে রক্তের গ্রুপিং করা হয়। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি? সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সবচেয়ে উচ্চমানের কয়লা। অ্যান্থ্রাসাইট এটি সর্বোত্তম মানের কয়লা। এতে প্রায় 80 থেকে 90% কার্বন থাকে। এটি শক্ত কয়লা। ভারতে এটি প্রধানত জম্মু ও কাশ্মীর রাজ্যের রিয়াসি জেলায় পাওয়া যায়। তারপর কি রয়েছে? বিটুমিনাস কয়লা। এটি ভারতে সবচেয়ে বেশি প্রাপ্ত কয়লা। এটি মাঝারি মানের। এতে প্রায় 40 থেকে 75% কার্বন থাকে। ভারতে বেশিরভাগ কয়লা এই বিভাগের অধীনে আসে। তারপর লিগনাইট কয়লা। এটি নিম্নমানের কয়লা। এটি বাদামি রঙের হয়। এতে প্রায় 30 থেকে 40% কার্বন থাকে। তারপর কি রয়েছে? পিট কয়লা। এটি কয়লা গঠনের প্রক্রিয়ার মধ্যম পর্যায়। এতে 40%-রও কম কার্বন রয়েছে। এতে আরও অশুদ্ধি রয়েছে। কাঠের অংশগুলি এতে উল্লেখযোগ্যভাবে উপস্থিত। পরবর্তী প্রশ্ন, উড স্পিরিট বলতে কাকে বোঝায়? উড স্পিরিট বলতে কি বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, উড স্পিরিট বলতে মিথাইল অ্যালকোহলকে বোঝায়। মিথাইল অ্যালকোহল বা মিথানলকে উড অ্যালকোহল বা উড স্পিরিটও বলা হয়। অর্থাৎ অ্যালকোহল যা একটি হাইড্রক্সিল গ্রুপের সাথে যুক্ত একটি মিথাইল গ্রুপ নিয়ে গঠিত। কাঠের ধ্বংসাত্মক পাতন এটি তৈরি করার জন্য পূর্বে ব্যবহৃত পদ্ধতি ছিল। রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, টাইবার নদীর তীরে গড়ে উঠেছিল। এইবার আমরা দেখে নেব বিভিন্ন সভ্যতা এবং কোন নদীর তীরে গড়ে উঠেছিল। কি রয়েছে দেখো, মিশরীয় সভ্যতা নীল নদীর তীরে, সুমেরীয় সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে, সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে, চৈনিক সভ্যতা হোয়াংহো নদীর তীরে। সিন্ধু নদী তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? মোহেঞ্জোদারো সভ্যতা। টাইবার নদীর তীরে রোমান সভ্যতা। হোয়াংহো ও ইয়াংশিকিয়াং নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? চীন সভ্যতা। রাভি বা ইরাবতী নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে?
হরপ্পা সভ্যতা। নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? মিশরীয় সভ্যতা। পরবর্তী প্রশ্ন, জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মিউটেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, ফারুকশিয়র ফরমান বা ফারুকশিয়রের ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 1717 খ্রিস্টাব্দে ইংরেজদের প্রদান করা হয়। ফারুকশিয়ার ছিলেন 1713 থেকে 1719 সাল পর্যন্ত দশম মুঘল সম্রাট। 1717 সালে তার ফরমান জারি করা হয়। এটি ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি অনুদান প্রদানকারী ছাড় এবং তাদের করমুক্ত একচেটিয়া বাণিজ্যের অনুমতি দেয়, বিশেষ করে বাংলা, বিহার এবং উড়িষ্যায়। পরবর্তী প্রশ্ন, বিশ্বকাপে সবচেয়ে বেশিবার সোনার বুট জয় করে যে দেশের খেলোয়াড়গণ? অর্থাৎ বিশ্বকাপে সবচেয়ে বেশিবার কোন দেশের খেলোয়াড়গণ সোনার বুট জয় করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ব্রাজিল দেশের খেলোয়াড়গণ সবচেয়ে বেশি সোনার বুট জয় করেন। 1938-এ ব্রাজিলের লিউনিডাসে প্রথম সোনার বুট পান। তাহলে ব্রাজিলের কে সর্বপ্রথম সোনার বুট পান? অ্যান্সারটি হয়ে যাবে লিউনিডাস। এ যাবৎকালের মধ্যে ব্রাজিল 5 বার সোনার বুট পায়। বিশ্বকাপ ফুটবলে প্রথম সোনাজয়ী খেলোয়াড়দের দেশ ছিল আর্জেন্টিনা। পরবর্তী প্রশ্ন, কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়? কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আমলকি গাছকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন বছর হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? কোন বছরে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1943 সালে। হাওড়া সেতু হল ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর একটি সুষম ইস্পাত সেতু। 1943 সালে চালু করা হয়েছিল। সেতুটির নামকরণ করা হয়েছিল মূলত নিউ হাওড়া ব্রিজ, কারণ এটি একই স্থানে একটি পন্টুন ব্রিজ প্রতিস্থাপন করেছিল যা হাওড়া এবং কলকাতার যমজ শহরগুলিকে সংযুক্ত করে, যা একে অপরের বিপরীত তীরে অবস্থিত। এটিকে বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হিসেবে বিবেচনা করা হয়। রবীন্দ্র সেতু নামেও পরিচিত। এটি হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করে। এটি প্রতিদিন 1 লাখ যানবাহন এবং অগণিত পথচারী বহন করে। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হালকা তেজস্ক্রিয় মৌল কোনটি? তেজস্ক্রিয় মৌলগুলির মধ্যে সবচেয়ে হালকা কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ট্রিটিয়াম। ট্রিটিয়াম হচ্ছে সবচেয়ে হালকা তেজস্ক্রিয় মৌল। ট্রিটিয়াম হল সবচেয়ে হালকা তেজস্ক্রিয় পরমাণু, হাইড্রোজেনের একটি আইসোটোপ। বিজ্ঞানের অনেক ব্যবহার রয়েছে, বিশেষ করে জৈব অণু চিহ্নিত করার জন্য, জৈব রাসায়নিক এবং চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য এই ট্রিটিয়াম ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে প্রথম যে ভারতীয় মহিলা ভাষণ দেন তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বিজয়লক্ষ্মী পণ্ডিত, যিনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভাষণ দেন এবং ইনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা। রাষ্ট্রপুঞ্জ ছাড়াও তিনি ভারতের হয়ে রাশিয়ায় দৌত্য করেন। ইনি রাষ্ট্রপতি পদে নীলম সঞ্জীব রেড্ডির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এনার রচিত বিখ্যাত গ্রন্থ হল ইভোলুশন বা এভলিউশন ইন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, লু ও আঁধি সাধারণত কোন ঋতুতে দেখা যায়? লু এবং আঁধি সাধারণত কোন ঋতুতে দেখা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গ্রীষ্মকালে দেখা যায়। গ্রীষ্মকালে মাথার ওপর লম্বভাবে সূর্যরশ্মি প্রচণ্ড তাপ বিকিরণ করে, ফলে উত্তপ্ত বায়ু প্রবল বেগে শো শো শব্দ করে প্রবাহিত হয়, যা লু নামে পরিচিত। এটি প্রধানত উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার প্রভৃতি অঞ্চলে দেখা যায়। এই সময় এক প্রকার ধূলিঝড় পাঞ্জাব হরিয়ানায় প্রবাহিত হয়, একে আঁধি বলা হয়।
এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য বায়ু এবং সেগুলি কী নামে পরিচিত। আটলান্টিক মহাসাগরে স্থানীয় বায়ু কী নামে পরিচিত? হ্যারিকেন নামে। প্রশান্ত মহাসাগরীয়, এটাও হ্যারিকেন নামে পরিচিত। প্রশান্ত মহাসাগরে আরেকটা বায়ু আছে, সেটার নাম কি? টাইফুন। উত্তর ভারত মহাসাগরীয় সাইক্লোন নামে পরিচিত। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয়, এটাও সাইক্লোন নামে পরিচিত। অস্ট্রেলিয়ান অঞ্চলের বায়ু কী নামে পরিচিত? সাইক্লোন নামে পরিচিত। দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে যে ঝড় হয় সেটিও সাইক্লোন নামে পরিচিত। এই হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কিছু উল্লেখযোগ্য ঝড়। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল উইমেন রাইটস কমিশন হলো একটি ড্যাশ। ন্যাশনাল উইমেন রাইটস কমিশন হলো একটি স্বায়ত্তশাসিত সংস্থা। কি হবে? স্বায়ত্তশাসিত সংস্থা। 1992 সালে এটি প্রতিষ্ঠিত হয়। একজন প্রধান ও একজন সচিব সহ 5 জন সদস্য নিয়ে এটি গঠিত হয়। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম শ্বেত রক্তকণিকা কোনটি? শ্বেত রক্তকণিকা 5 প্রকার, তার মধ্যে সবথেকে বৃহত্তম কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মনোসাইট। মনোসাইট শ্বেতকণিকা হচ্ছে সবথেকে বড়। লিম্ফোসাইট হলো সবচেয়ে ক্ষুদ্র শ্বেতকণিকা। শ্বেত রক্তকণিকা 5 প্রকার। কি কি? নিউট্রোফিল, যেটি রক্তে সর্বাধিক সংখ্যায় পাওয়া যায়। বেসোফিলস, এটি হিস্টামিন, হেপারিন এবং সেরোটোনিন নিঃসৃত করে। ইউসিনোফিলস, মনোসাইট এবং লিম্ফোসাইট। পরবর্তী প্রশ্ন, জগদ্দল বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? জগদ্দল বিশ্ববিদ্যালয় রামপাল প্রতিষ্ঠা করেন। কী হবে অ্যান্সারটি? অপশন সি, রামপাল। এবার দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন এবং কোথায় অবস্থিত। প্রথমে কি রয়েছে? নালন্দা বিশ্ববিদ্যালয়। কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। কোথায় অবস্থিত? বিহারের বড়াগাঁওয়ে। অদন্তপুরী বিশ্ববিদ্যালয় গোপাল প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় অবস্থিত? বিহার শরীফে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় অবস্থিত? বিহারের ভগলপুরে। সোমপুর বিশ্ববিদ্যালয়, এটাও ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন, এটা উত্তরবঙ্গে অবস্থিত। বলভি বিশ্ববিদ্যালয়, এটা ভট্টারক প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় অবস্থিত? গুজরাটে। পরবর্তী প্রশ্ন, মানবদেহ থেকে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ নির্গত করার জন্য কোন অঙ্গ দায়ী? মানবদেহ থেকে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ নির্গত করার জন্য কোন অঙ্গ দায়ী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বৃক্ক। তাহলে মানবদেহে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ নির্গত করার জন্য বৃক্ক দায়ী। বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেনযুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। মূত্রের মাধ্যমেই দেহের শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য বের হয়। পরবর্তী প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, দাদাভাই নওরোজি হলেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 সালে দাদাভাই নওরোজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল লন্ডনে ভারতীয় এবং অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতায়। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে গঠিত হয়? হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নিউক্লিয় সংযোজনের ওপর ভিত্তি করে গঠিত হয়। নিউক্লিয় সংযোজন হলো একটি পারমাণবিক প্রক্রিয়া যেখানে 2 বা ততোধিক হালকা পরমাণুর সমন্বয়ের কারণে শক্তি উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, এল নিনো হলো এক প্রকার কি? এল নিনো হলো এক প্রকার সমুদ্র স্রোত। এটি কি ধরনের সমুদ্র স্রোত? এটি কিন্তু হয়ে যাবে অপশন বি, উষ্ণ সমুদ্র স্রোত। তাহলে এল নিনো হলো এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোত। এবার আমরা দেখে নেব কয়েকটি উষ্ণ স্রোত ও শীতল স্রোত। উষ্ণ স্রোতগুলির মধ্যে কী কী রয়েছে? ব্রাজিল স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আলাস্কা স্রোত, পূর্ব অস্ট্রেলীয় স্রোত, ক্রোয়েশিয়া স্রোত, উত্তর প্রশান্ত নিরক্ষীয় স্রোত। শীতল স্রোতগুলির মধ্যে কী কী রয়েছে? ল্যাব্রাডর স্রোত, ফকল্যান্ড স্রোত, ক্যানারি স্রোত, ব্যাঙ্গুইলা স্রোত, পেরুভিয়ান স্রোত, কুরিল স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত। তো তোমাদের পরীক্ষা থেকে কিন্তু এভাবে কোশ্চেন থাকে, একটি স্রোতের নাম দিয়ে দিল এবং সেটি বলে দিল যেটি কোন স্রোত, উষ্ণ স্রোত নাকি শীতল স্রোত। তো
তো তোমরা কিন্তু ভালো করে নামগুলো লক্ষ্য করবে। পরবর্তী প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের সভাপতির কার্যকালের মেয়াদ কতদিন? কলকাতা কর্পোরেশনের সভাপতির কার্যকালের মেয়াদ কতদিন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 5 বছর। কলকাতা কর্পোরেশনের কাউন্সিলগণ নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচিত করেন। সভাপতির কাজ হল সবার কাজ পরিচালনা করা এবং সভায় শৃঙ্খলা রক্ষা করা। সভাপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। পরবর্তী প্রশ্ন, প্লাস্টিড কোথায় থাকে? প্লাস্টিড থাকে, অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, উদ্ভিদ কোষে। তাহলে প্লাস্টিক কোথায় থাকে? উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে। তাহলে প্লাস্টিড কোথায় থাকে? উদ্ভিদ কোষে। প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না। প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারের প্লাস্টিড পাওয়া যায়। এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলে বিচিত্র রং দেখা যায়। পরবর্তী প্রশ্ন, রান্নার সময়ে সবজির মধ্যে সামান্য নুন মিশিয়ে দিলে কম সময়ে রান্না হয়ে যায়, কারণ কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কারণ জলের কি বেড়ে যায়? স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাই রান্নার সময় সবজির মধ্যে সামান্য নুন মিশিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেগুলো সেদ্ধ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, বর্তমানে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত? বর্তমানে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশের সংখ্যা হচ্ছে 193। 24শে অক্টোবর 1945 তারিখে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ গঠিত হয়। বর্তমানে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জে 193টি সদস্য দেশ রয়েছে। মন্টেনিগ্রো এর শেষতম অর্থাৎ 193তম সদস্য। ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, নদী ডলফিন। নদী ডলফিন হল ভারতের জাতীয় জলজ প্রাণী। গাঙ্গেয় নদীর ডলফিন ভারতের জাতীয় জলজ প্রাণী এবং এটি শুশুক নামে পরিচিত। কিছু প্রজাতির কচ্ছপ, কুমির এবং হাঙ্গর সহ ডলফিন পৃথিবীর প্রাচীনতম প্রাণীদের মধ্যে অন্যতম। গঙ্গা নদীর ডলফিন আনুষ্ঠানিকভাবে 1801 সাল থেকে আবিষ্কৃত হয়। তারপর দেখো, ভারতের জাতীয় পশু কি? বাঘ। কিসের প্রতীক? ক্ষমতার প্রতীকস্বরূপ জাতীয়। ভারতের জাতীয় ফুলের নাম কি? পদ্ম ফুল, শুদ্ধতার প্রতীকস্বরূপ। ভারতের জাতীয় বৃক্ষের নাম কি? বট। এটি কিসের প্রতীক? চিরন্তনতার প্রতীকস্বরূপ। জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। কিসের প্রতীক? কমনীয়তার প্রতীকস্বরূপ। জাতীয় ফল কি? আম। ভারতের ক্রান্তীয় জলবায়ুর প্রতীকস্বরূপ। আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীত হল স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই প্রেরণার উৎস। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর একটি কথা, এবার তোমাদের খুব ভালোভাবে নিতে হবে প্রিপারেশন। আমাদের কিন্তু কলকাতা পুলিশের এক্সামে, ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সামে, ফুড এসের এক্সামে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু 95% আমরা কমন দিয়েছি। সেটা কিন্তু প্রমাণের সঙ্গে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমি, সেখানে তোমরা প্রমাণ দেখতে পাবে। তো অধ্যায়ভিত্তিকভাবে হিন্দি, ইংরেজি, অঙ্ক, জিআই, জিকে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট যদি আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে করতে হয়, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। আমাদের কোর্সের প্রাইস রয়েছে, তবে আজকে যারা তোমরা অ্যাডমিশন নেবে তারা কিন্তু অনলি 499-তে তোমরা সম্পূর্ণ কোর্স পাবে। যতদিন না তুমি এসএসসি জিডি কনস্টেবলে পাস করতে পাবে, তুমি কিন্তু ক্লাস করতে পাবে। অর্থাৎ আমরা কিন্তু আগামী 4 মাসের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়ে দেব। এক্সামের আগে সমস্ত সিলেবাস কমপ্লিট হবে, তার সঙ্গে তোমাদের কিন্তু 50টি আমরা প্র্যাকটিস সেট করাবো। তো যদি ভাই খুবই স্বল্প সময়ের মধ্যে পাস করতে হয়, অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও।
একবারই তোমাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ তারপর কিন্তু আর কোনো পেমেন্ট তোমাদের করতে হবে না। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও ভাই, হাতে কিন্তু 4টি মাসই তোমাদের রয়েছে। সবাইকে ধন্যবাদ। হিন্দি ইংরেজি দুটোই করানো হবে, তবে হিন্দির উপর আমরা জোর বেশি দেব, কারণ হিন্দিতে কিন্তু নাম্বার তোলা একদম ইজি। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও, আজকে কিন্তু অনলি 499-তে পাবে।